নমস্কার। মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আর মজার একটা অধ্যায়ে সবাইকে স্বাগত। জৈব রসায়ন। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তা নেই, আজ আমরা একসাথে এর সব রহস্য জানব আর দেখব কিভাবে এই বিষয়টা আমাদের চারপাশের জগতের সাথে একেবারে জড়িয়ে আছে। কখনো কি এটা ভেবে দেখা হয়েছে যে পর্যায় সারণীতে থাকা ওই একটা মাত্র মৌল কার্বন, সে একাই কি করে লক্ষ লক্ষ রকমের যৌগ তৈরি করে ফেলে? এটাই কিন্তু জৈব রসায়নের মূল আকর্ষণ, এর সবচেয়ে বড় ধাঁধা। চলুন আজ এর উত্তর খোঁজা যাক। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে পরিচিতি থেকে, তারপর ধাপে ধাপে এগোতে এগোতে আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত যৌগগুলো পর্যন্ত যাব। এতে করে জৈব রসায়নের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। যে কোনো কিছু শিখতে গেলেই তার ভিত্তিটা মজবুত হওয়া দরকার, তাই না? জৈব রসায়নকে ভালোভাবে বুঝতে হলেও এর কিছু মূল সংজ্ঞা আমাদের একদম পরিষ্কার করে জানতে হবে। চলুন সেই ভিত্তিটা দিয়েই শুরু করা যাক। তাহলে এই যে আমরা জৈব যৌগ বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এরা হলো কার্বনের একটা বিশাল পরিবার। কিন্তু কার্বন কেন একটু স্পেশাল? কারণ এর দুটো সুপার পাওয়ার আছে। একটা হলো ক্যাটিনেশন, মানে ঠিক লেগো ব্লকের মতো কার্বন নিজেদের মধ্যে জুড়ে জুড়ে লম্বা লম্বা চেন বানাতে পারে। আর দ্বিতীয়টা হলো সমাবয়বতা। ঠিক এই দুটো গুণের জন্যই কার্বনের পরিবার এত বড় আর এত বৈচিত্র্যময়। এই জৈব যৌগের জগতে, বুঝলেন, দু ধরনের বাসিন্দা আছে। প্রথম দল হল সম্পৃক্ত বা স্যাচুরেটেড যৌগ। এদেরকে একটা শান্তশিষ্ট পরিবার হিসেবে ভাবা যেতে পারে। এখানে কার্বন পরমাণুরা একে অপরের সাথে শুধু একটা হাত, মানে সিঙ্গল বন্ড দিয়ে শান্তভাবে জুড়ে থাকে। আর ঠিক এই কারণে এরা খুব স্থিতিশীল হয়। আর দ্বিতীয় দলটা হল অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড যৌগ। এরা হলো পরিবারের বেশ উৎসাহী আর চঞ্চল সদস্য। এদের মধ্যে কার্বন পরমাণুরা দুটো বা এমনকি তিনটে হাত, মানে ডাবল বা ট্রিপল বন্ড দিয়ে একে অপরকে ধরে রাখে। আর এই অতিরিক্ত বন্ধনের জন্যই এরা অনেক বেশি সক্রিয় হয় আর সবসময় নতুন কারো সাথে বিক্রিয়া করার জন্য তৈরি থাকে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সম্পৃক্ত মানেই হলো শুধু সিঙ্গল বন্ডের একটা শান্ত জগৎ, আর অসম্পৃক্ত মানেই হলো ডাবল বা ট্রিপল বন্ডের কারণে একটা সক্রিয় গতিশীল অবস্থা। পরীক্ষার জন্য এই সহজ পার্থক্যটা কিন্তু মাথায় গেঁথে নিতেই হবে। আমরা তো কার্বনের দুটো সুপার পাওয়ারের কথা একটু আগেই জানলাম। এবার চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কি কারণে কার্বন এত লক্ষ লক্ষ ভিন্ন যৌগ তৈরি করতে পারে। আসল রহস্যটা এবার পরিষ্কার হবে। আচ্ছা, প্রত্যেক মানুষের যেমন একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকে যেটা তার পরিচয় তৈরি করে, ঠিক তেমনি জৈব যৌগেরও একটা পরিচয়পত্র আছে। আর সেটাই হলো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এই মূলকটাই ঠিক করে দেয় যে যৌগটা অ্যালকোহলের মতো আচরণ করবে নাকি অ্যাসিডের মতো। এটাই তার আসল পরিচয়, বুঝলেন? এই যে টেবিলটা দেখছেন, এটা হলো জৈব যৌগের বিভিন্ন পরিবারকে চেনার একটা গোপন কোডবুক। দেখুন, যখনই OH গ্রুপ চোখে পড়বে ধরে নিতে হবে এটা অ্যালকোহল পরিবারের সদস্য। আবার ধরুন COOH দেখলেই পরিষ্কার বোঝা যাবে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কোডগুলো মনে রাখলে যে কোনো যৌগকে সহজেই চেনা যায়। এবার আসা যাক জৈব রসায়নের একটা জাদুকরী বিষয়, সমাবয়বতা। ব্যাপারটা এমন, ধরুন আপনার কাছে একই পরিমাণে ইট, বালি আর সিমেন্ট আছে। সেটা দিয়ে একটা স্কুলও বানানো যেতে পারে, আবার একটা হাসপাতালও বানানো যেতে পারে। জিনিস একই, কিন্তু গঠন আলাদা, তাই কাজও একদম আলাদা। জৈব যৌগের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। একই আণবিক সংকেত, কিন্তু গঠনটা ভিন্ন হওয়ার কারণে তারা সম্পূর্ণ আলাদা দুটো যৌগ হয়ে যায়। সমাবয়বতার এই দুটো প্রকারকে আরও সহজভাবে ভাবা যায়। অবস্থান ঘটিত সমাবয়বতা হল, ধরুন ক্লাসরুমে একজন ছাত্র শুধু নিজের বেঞ্চ বদলে অন্য বেঞ্চে বসল, ছাত্র কিন্তু একই লইল। আর কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতা হল, ছাত্রটা স্কুলই বদলে ফেলল, মানে কার্যকারী মূলকটাই বদলে গিয়ে একেবারে নতুন ধরনের একটা যৌগ তৈরি হল। আচ্ছা, পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, যদি প্রত্যেকের আলাদা আলাদা নাম না থাকত, তাহলে কি হতো বলুন তো? একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হতো, তাই না? লক্ষ লক্ষ জৈব যৌগের ক্ষেত্রেও ঠিক তাই। এই বিশৃঙ্খলা এড়ানোর জন্যই বিজ্ঞানীরা একটা সার্বজনীন ভাষার জন্ম দিয়েছেন, যার নাম IUPAC নামকরণ। এটা হলো জৈব রসায়নের অফিসিয়াল ভাষা। এই IUPAC নামকরণটা না অনেকটা আমাদের নিজেদের নামের মতো। ভাবুন তো, আমাদের যেমন একটা নাম থাকে আর একটা পদবি থাকে, তাই না? পদবিটা দিয়ে আমাদের পরিবার চেনা যায়। এখানেও ঠিক তাই। নামের প্রথম অংশটা, মানে শব্দমূল, ওটা বলে দেয় যে যোগে কটা কার্বন আছে, যেমন মিথ, ইথ। আর নামের শেষের অংশটা, মানে প্রত্যয়, ওটা হলো পদবীর মতো। ওটা ওর পরিবার বা কার্যকরী মূলকের পরিচয় দেয়। যেমন ধরুন, মিথের সাথে এন জুড়ে গিয়ে হয়ে গেল মিথেন।
কি ব্যাপারটা বেশ সহজ না? এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন ক্লাসরুম থেকে বেরিয়ে আমাদের রান্নাঘর, রাস্তাঘাট আর বসার ঘরে একটু ঢু মারা যাক। দেখব এই জৈব যৌগগুলো কিভাবে জ্বালানি থেকে শুরু করে প্লাস্টিক পর্যন্ত আমাদের জীবনের সবকিছুর মধ্যে লুকিয়ে আছে। জৈব যৌগ পরিবারের সবচেয়ে ছোট আর সরল সদস্য হল মিথেন। কিন্তু আকারে ছোট হলে কি হবে, কাজে কিন্তু বিরাট। আমাদের রান্নার গ্যাস থেকে শুরু করে গাড়ির জ্বালানি আর বড় বড় শিল্পের কাঁচামাল সবখানেই এর অবাধ বিচরণ। তো মিথেন থেকে আমরা এত শক্তি পাই কি করে? রহস্যটা লুকিয়ে আছে এই ছোট্ট বিক্রিয়াটার মধ্যে। যখন মিথেন অক্সিজেনের সাথে মেশে তখন একটা ছোট্ট বিস্ফোরণের মতো ঘটে, আর তার ফলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, জল আর প্রচুর পরিমাণে তাপ। এই তাপটাই আমাদের রান্না করতে বা গাড়ি চালাতে সাহায্য করে। এলপিজি আর সিএনজি, এই দুটো নাম আমরা প্রায় শুনি, তাই তো? এরা দুজন হল জ্বালানির দুনিয়ার দুই ভাই, কিন্তু তাদের পরিচয় আলাদা। এলপিজির প্রধান উপাদান হল বিউটেন, আর ও হল আমাদের রান্নাঘরের রাজা। অন্যদিকে সিএনজির প্রধান উপাদান হল মিথেন, আর ও পরিবেশের বন্ধু হওয়ায় রাস্তার যানবাহনের দায়িত্বে আছে। এবার আসা যাক জৈব রসায়নের দৈত্যদের কথায়। পলিমার, না না, নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। ভাবুন তো, মনোমার হলো একটা ছোট্ট পুঁতি, আর যখন হাজার হাজার পুঁতিকে একটা সুতোয় গেথে একটা লম্বা মালা তৈরি করা হয়, সেটাই হলো পলিমার। মানে অনেকগুলো ছোট ছোট মনোমার মিলেমিশে তৈরি হয় একটা বিশাল পলিমার অণু। আমাদের চারপাশটা আসলে পলিমারের একটা জাদুঘর। হাতের পলিথিনের ব্যাগটা, বাথরুমের জলের পাইপটা, এমনকি রান্নাঘরের ওই ননস্টিক প্যানটাও সবই পলিমার। ভাবা যায়, ইথিনের মতো একটা সাধারণ গ্যাস থেকে পলিথিনের মতো এত কাজের একটা জিনিস তৈরি হয়। তবে হ্যাঁ, সব পলিমার কিন্তু পরিবেশের বন্ধু নয়। কিছু পলিমার, যেমন আমাদের শরীরের প্রোটিন, ব্যবহারের পর আবার প্রকৃতির সাথে মিশে যায়। এদের বলে জৈব বিয়োজ্য বা বায়োডিগ্রেডেবল। কিন্তু পলিথিন বা পিভিসির মতো কিছু একগুঁয়ে পলিমার আছে যারা হাজার হাজার বছরেও ভাঙে না, আর এটাই আমাদের পরিবেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা। এবার আমরা এমন কিছু জৈব যৌগের সাথে আলাপ করব যারা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই মিশে আছে যে আমরা হয়তো তাদের আলাদা করে খেয়ালই করি না। ধরুন, কোথাও কেটে গেলে যে স্পিরিট ব্যবহার করা হয়, ওটা আসলে ইথাইল অ্যালকোহল ছাড়া আর কিছুই নয়। আবার আচারে যে ভিনিগার ব্যবহার করা হয়, সেটাও আসলে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখা গেল তো, জৈব রসায়ন শুধু বইয়ের পাতায় আটকে নেই, আমাদের রান্নাঘর থেকে শুরু করে ফার্স্ট এইড বক্স, সব জায়গাতেই এর রাজত্ব। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম। আজ জৈব রসায়ন আমাদের জীবনকে চালাচ্ছে। ভবিষ্যতে এটা আমাদের কোথায় নিয়ে যাবে? নতুন কোনো ওষুধ, পরিবেশ বান্ধব প্লাস্টিক, নাকি আরও শক্তিশালী কোনো জ্বালানি? এর ভবিষ্যৎ কিন্তু আজকের তরুণ বিজ্ঞানীদের হাতেই। ভাবতে থাকুন।